ছেলেটা ভেলভেলেটা, এই ছেলেটা সাদা থেকে লাল হয়ে গেলি। মাঝখানের কটা দিন এই নাটক করার দরকার কি ছিল? যদি সেদিনের সমস্ত কথা সত্যি হয়ে থাকে পার্থ, তাহলে আমাকে বিয়েটা করতে পারলে না কেন? হ্যাঁ রে দাদা, হ্যাঁ। আরে আসছি। আরে বুঝতে পারিস তো, এদের সাজগোজ হতে হতে বাজি ভোর হয়ে যাচ্ছে। কি বলবো বল না। হ্যাঁ আর বুঝতে পারছি, প্রবলেমটা বুঝতে পারছি। এই গরমে বাসের মধ্যে বসে থাকাটা, হ্যাঁ সময় পেরিয়ে যাচ্ছে। কি বলবো আমি। আরে কি ব্যাপার, কি তোমরা কি তৈরি হবে না, না যাবে না? এখানেই বসে থাকো তাহলে। এই তো দাদা তুই রাখ। আমি দেখছি। কি মুশকিল, আমি তো একদম রেডি হয়ে আছি। হ্যাঁ বুঝলাম তুমি রেডি হয়ে আছো, কিন্তু বাকিরা কোথায়? এই তো বাবা, এই তো এসে গেছি। মা দেখুন তো আমার সাজটা কেমন হয়েছে, আমাকে ভালো লাগছে? খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে দেখতে তোমাকে। কিন্তু বাকিরা সব কোথায়? দিঘি, শালুক এরা কই? এই যে যান, হয়ে গেছে আমাদের, এসে গেছি। ও মা, কি সুন্দর লাগছে দুজনকে, ঠিক যেন রাধা কৃষ্ণ। দেখো না জান, কিছুতেই পাঞ্জাবি পরতে চাইছিল না, জোর করে পাঞ্জাবিটা পরিয়ে এনেছি। কারণ আমাকে পাঞ্জাবি পরলে আনস্মার্ট লাগে। জিন্স টি শার্ট পরে যেতে পারতাম না, যেতে দিলে না তো, জোর করে এটা পরালে। কেন বাবা, বউ নিজে হাতে সাজিয়ে দিয়েছে, বেশ তো লাগছে দেখতে তোমায়। শালু, এই শাড়িটা তোমায় কে দিল? আগে দেখিনি তো। এই শাড়িটা রাঙাদি দিয়ে গেছিল যাওয়ার সময়, আর বলে গেছিল বৌভাতে যেন আমি এই শাড়িটাই পরে যাই। ও তাই বলো? যাক, তো তোমার কপালে কিছু জুটেছে। মা তুমি এইভাবে বলছো কেন মেজো বৌমা? হ্যাঁ, ও তো ছোট, ও ছোট ভাইয়ের বউ, ওকে দেবে না তো কাকে দেবে? আর তুমি হলে গিয়ে মামি, মায়ের মতো। তুমি শ্বশুর বাড়ি থেকে প্রণামী পাবে। আশ্চর্য কথাবার্তা, জীবনে শাড়ি পরতে পাও না? ঠিক আছে। আচ্ছা, এই বাড়িতে কি কখনো একটু ঠাট্টা করে কথা বলা যাবে না নাকি? আপনারা এবার সবসময় আমার সব কথা এত সিরিয়াসলি নেন কেন? আমি তো জাস্ট মজা করে বলেছি। মজা করে বললেই ভালো। তুমি এমন সময় এমনভাবে বললে শুনতে ভালো লাগলো না, তাই বললাম। আচ্ছা আমরা তাহলে এগিয়ে যাই, ওকে? না দাঁড়াও, আগে ফুল দিয়ে আসুক। দিঘি কোথায়? সে কি ওই বিধবাদের মতো শাড়ি পরে যাবে নাকি আমাদের সঙ্গে? তার থেকে না যাওয়াই ভালো। সে এখন বৈধব্য পালন করছে, কি করবে বলো? বর জেল থেকে বেরোলে তখন হয়তো শীতিতে আবার সিঁদুর পরবে, লাল শাড়ি পরবে। কি শালুক, তুমি তো জানো তোমার সঙ্গে তো তোমার ফুলদির খুব ভাব। এসব কথাগুলো তোমরা কি করে বলো গো মেজো কাকিমুনি? ফুলদির মনের কষ্টটা তোমরা কেউ বুঝতে পারো না, না? আচ্ছা, ফুলদি তো তোমাদের মেয়ের মতো, মেয়েই বলতে গেলে। তার সম্পর্কে বৈধব্য টৈধব্য এসব বলা কি তোমাদের মানায়? তুমি তো দেখছি আমাদের খুব একচুট উপদেশ দিচ্ছ। মেজকামণি, শালুক কিন্তু কোনো ভুল কথা বলেনি। মানে নর্মালি ছোটরা বড়দের থেকে শেখে। আর তুমি যদি এরকম ভাবে কথা বলো, শালুক তাহলে এটাই শিখবে।
যেটা শালুকের পক্ষে ভালো হবে না আর এই সংসারের পক্ষে ভালো হবে না। বাবা, এখন দেখছি এ বাড়িতে তোরাই হলি কর্তা কর্ত্রী। হ্যাঁ দীপু, এটা দেখে আমি নিশ্চিন্ত হচ্ছি যে যে বুদ্ধি তোমার এতদিনে তৈরি হয়নি সেই বুদ্ধি ওদের মধ্যে তৈরি হয়ে গেছে। এখন তুমি তাদের কর্তাই বলো আর কর্ত্রী বলেই তামাশা করো। দেখবে দিনে কালে এই সংসারটাকে ওরাই সামলাচ্ছে, ওরাই ধরে রেখেছে। ও বাবা, তুই ওর সাদা থেকে লাল হয়ে গেলি। মাঝখানের কটা দিন ওই নাটক করার দরকার কি ছিল? মামু, তোমার দুনিয়াটা তো বাইরে, তুমি তো চিরকাল বাইরে বাইরেই কাজ করেছো। তুমি এত ঘরকুনো কবে থেকে হয়ে গেলে যে বাড়ির কুচুটে মেয়েদের মতো কথা বলছো? আমি যখন সাদা শাড়ি পরতাম তখন যদি তোমার দুঃখ হয়ে থাকে, তাহলে আজ আমি যখন লাল শাড়ি পরেছি তোমার তো আনন্দ হওয়ার কথা। তাহলে সেই আনন্দটাকে আনন্দ হিসেবেই তো বলতে পারো। তাহলে সেই আনন্দটাকে আনন্দ মতো করেই বলো না। তোমাকে আজ বড় সুন্দর লাগছে, বড় সুন্দর লাগছে দিদি ভাই। আমি তো চোখ ফেরাতেই পারছি না। জান, তোমাদের একটা কথা বলা হয়নি। সূর্যকাল জেল থেকে ছাড়া পেয়েছে। আমি ঠিক বলেছিলাম তো, বলেছিলাম না যে ওর বর জেল থেকে বেরোলে তারপর ও আবার মাথায় সিঁদুর পরবে, লাল শাড়ি পরবে। মিললো তো আমার কথা? ও, তাহলে সে কোথায়? ও একটু পাহাড়ে গেছে, কিছুদিন নিজের মতো করে থাকতে চায়, সেটাইও আমাকে বলেছে। ফিরে আসবে তো? ফিরে না এলে মেজো মামি তোমরা তো আছোই, দেখবে না আমায়? বাবা, দেখি আজকাল কিরকম ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে শিখে গেছে গো। তোমার কি মনে হয় মেজো মামি, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছি? তোমার মেয়ের বয়সী একটা মেয়েকে তুমি জিজ্ঞেস করছো তার স্বামী সম্পর্কে, যে সে আদৌ ফিরে আসবে কিনা, আর আমি তোমায় এইটুকু বলতে পারবো না? নীলাঞ্জনা, আমাদের যেতে হবে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবান্তর কথাবার্তাগুলো বলে সময় নষ্ট করার কোনো মানে আছে কি? মেজো মামু, তুমি খুব পাল্টে গেছো মেজো মামু। আমি পাল্টাইনি, পাল্টেছিস তোরা। না মেজো মামু, ছোটবেলা থেকে আমাদের সব আবদার তো তোমার কাছেই ছিল। বড় মামুকে আমরা তো ভয় পেতাম। তুমিই আমাদের লুকিয়ে হাতে টাকা গুঁজে দিতে, তুমিই আমাদের সিনেমার টিকিট ধরিয়ে দিতে, আবার এদিক সেদিক ঘুরতে বেড়াতেও নিয়ে যেতে। আজ তোমার মুখে এরকম কথা শুনলে খুব খুব কষ্ট হয় মেজো মামু। মানুষের তো সবসময় সুসময় যায় না, আমারও যায়নি, কিন্তু কাছের মানুষ যখন পাল্টে যায় তার মতো দুঃসময় বোধহয় কিছুতে হয় না। তাই তোমাকে বলছি মেজো মামু, তুমি পাল্টে যেও না। চেনা মানুষ পাল্টে গেলে খুব খুব কষ্ট হয় মেজো মামু, প্লিজ। দিঘি কিন্তু কথাটা ঠিকই বলেছে দীপু। তুমি ওদেরকে যতটাই বাড়িতে ভালোবাসতে আর কেউ বাসতো না। তীর্থ ওদের ভালোবাসতো, কিন্তু ওর ভালোবাসা বাইরে থেকে কোনো প্রকাশ ছিল না। ও তো বরাবরই ওদেরকে শাসনে রাখতো। আর তুমি চিরকালই ওদেরকে প্রশ্রয় দিতে, অথচ আজ এমনভাবে কথা বলছো মনে হচ্ছে যেন প্রতিপক্ষের সঙ্গে কথা বলছো। আরে আরে কি হলো কি তোমাদের বলো তো? দাদা ওখানে ওয়েট করছে, ফোন করছে, রাগারাগি করছে। মেজদাকে তো ফোন করলো দাদা। কি মুশকিল, কি ব্যাপার কি?
কি করছো তোমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? কি হয়েছে? না না, নিশ্চয় কিছু। দেখি 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 আগে ভালো করে তোকে দেখি। সত্যি এতদিনে আমি আমার ভাগ্নিটাকে চিনতে পারছি। বুঝতে পারছিস তোকে ভালো না দেখলে আমাদের সবার কতটা কষ্ট হয়। পড়েছি পড়েছি আমি কাগজে খবরটা পড়েছি। সহ্য কোথায়? ও কয়েকদিনের জন্য একটু বাইরে গেছে। ফিরে এখানে আসার কথা বলেছিস তো? এরপরেও যদি ও আমার কাছে ফিরে না আসে তাহলে আমি বুঝবো যে সেটা আমারই দুর্ভাগ্য। তবে তবে আমার মনে হয় আমার কাছে ফিরে আসবে, কারণ ও জানে এই পৃথিবীতে আমি ছাড়া ওর কোনো শুভাকাঙ্ক্ষী নেই। জানো, আমাকে একটা চিঠি লিখে গেছে। সেই চিঠিটা আমি এখনো পড়তে পারিনি। আজ রাতে বৌভাতের অনুষ্ঠান থেকে ফিরে এসে পড়বো। হয়তো ওখানে ওর কোনো প্ল্যান লেখা আছে। আমি পড়ে নিই চিঠিটা, তারপরে তোমাদের জানাবো। লক্ষ্মী মেয়ে। দেখো মা, দেখো দেখো কতটা বুদ্ধিমতী মেয়ে। এইটুকু একটা মেয়ে একা একা এতটা লড়াই করেছে হাজবেন্ডের জন্য। কাউকে জড়ায়নি, আমাদের কাউকে জড়ায়নি। এমনকি ওর হাজবেন্ড যখন ছাড়া পেয়েছে সেদিন কিন্তু আমাদের কাউকে ডাকেনি। একা একা গেছে, একা একা সবটা করেছে। সত্যি সত্যি দেখি তোর ভালোবাসার কোনো তুলনা নেই। সত্যি তুই দেখিস ঈশ্বর সত্যি তোর মঙ্গল করবেন। আর আমার ধারণা যে সূর্য এতদিনে নিশ্চয়ই তোকে বুঝতে পেরেছে। দেখ না একটা সুযোগ দিয়ে দেখ না। একটা মানুষ যদি নিজের ভুল সংশোধন করে তোর কাছে আবার ফিরে আসে, সেটাই তো তোর সবচেয়ে বড় জয় হবে, তাই না? দেখ দেখি একটা মানুষকে দূরে সরিয়ে দিতে, ঝেড়ে ফেলতে 2 মিনিট সময় লাগে, কিন্তু তাকে জড়িয়ে রাখতে, ভালোবাসা দিয়ে মায়ের বাঁধনে বেঁধে রাখতে অনেক অনেক সময় লাগে। আর তুই সেটা পেরেছিস মা। ফুলদির সঙ্গে সূর্যদার নতুন করে আলাপ পরিচয় বা যোগাযোগে সত্যি কথা বলতে আমার কোনো মত ছিল না। কিন্তু এতদিন ধরে আমি যে ফুলদিকে চিনতাম, সেই ফুলদিকে আমি চিনি না, আমার কাছে অচেনা। কিন্তু আজকের ফুলদিকে আমি চিনি। ফুলদির জীবন কাটি হচ্ছে সূর্যদা। সে সূর্যদা যেমন মানুষই হোক না কেন, সূর্যদাকে ছাড়া ফুলদি ভালো থাকবে না। আর ফুলদি যখন এটা জেনে গেছে, তখন যেমন করেই হোক না কেন ফুলদি সূর্যদাকে ভালো করে তুলবে, ভালো মানুষ করে তুলবে। তোর দিদিকে নিয়ে তোর আর চিন্তা নেই তো আবির? না ফুলদি, বরং এখন বুঝতে পারছি সূর্যদাকে ছাড়া তোমার জীবনটা কেমন সাদা কাগজের মতন হয়ে যাবে। আর সূর্যদাই তোমার জীবনে সেই সাদা কাগজে কালির আঁচড়। মানুষের জীবনটা তো শুধু সাদা কাগজে থাকতে পারে না, ওই সাদা কাগজে অনেক লেখা ফুটে ওঠে। আর সূর্যদাই তোমার জীবনে সেই বিশেষ লেখা। এ কি দিঘি, কান্নাকাটি করছো কেন? আমরা এখনই যাবো বৌভাতে, নদীর বৌভাতে। ও কখন থেকে অপেক্ষা করে আছে বলো তো? আমরা সবাই যাব সেখানে। এখন তুমি কান্নাকাটি করে তোমার সাজটা নষ্ট করছো। ও তোমাকে দেখলে কত খুশি হবে বলো তো? সত্যি তো, আজ আমি কাঁদবো কেন? আজ তো আমার কান্নার দিন নয়। সরি জান, চল আমরা বেরোই। এবার এসো সকলে, আর দেরি করা যাবে না, চলো। চল মা।
পলিন, শোনো এদিকে। তোমার সঙ্গে আমার একটু কথা আছে। হ্যাঁ বৌদি বলো। এই তো সব লোকজন চলে আসছে, আর মা বলেছিল তোমাকে নিচে নিয়ে আসতে। আমি তো তোমাকে ডাকতে ওপরে যাচ্ছিলাম, কিন্তু আমি দেখলাম তুমি নিচে নেমে এলে। বলো না, কি বলবে বলো। না না, অন্য একটা কথা। তুমি দাঁড়াও না একটু। তোমরা যাও, আমি বৌদিকে নিয়ে আসছি। এসো কিন্তু, দেরি করে কিন্তু। চলো চলো। কি হলো বৌদি, খিদে পেয়েছে? তোর পাগল, খিদে পাবে কেন? শোনো, তোমার দাদা ভাই কোথায় গো? দাদা ভাই, দাদা ভাইকে অনেকক্ষণ দেখিনি, নিশ্চয়ই ড্রেস আপ করছে বা কিছু একটা। তোমার দাদা ভাইয়ের সঙ্গে না আমার খুব দরকার আছে, খুব। কেন বৌদি, কি হয়েছে? কিচ্ছু হয়নি। তোমার দাদা ভাইকে না আমি একটা জিনিস রাখতে দিয়েছিলাম, সেই জিনিসটা আমি এখন আর খুঁজেই পাচ্ছি না। এক্ষুনি দরকার আমার জিনিসটা। কি হয়েছে বৌদি? আর বলো না, আমি যে কি বোকামো করেছি না, কি বলবো। আজ রাতে তোমার দাদা ভাইকে একটা জিনিস দেবো বলে আমি কিনেছিলাম, তো সেটাই রাখতে দিয়েছি। তোমাকে বলেই দিচ্ছি, আমি তোমার দাদা ভাইয়ের জন্য একটা আংটি কিনেছিলাম। তাই বলো, সেটাকে আবার দাদা ভাইকেই রাখতে দিয়েছো? আর বলো না, সেটাই তো করেছি। আর কালকে যখন এলাম, নতুন জায়গা তো, কোথায় রাখবো না রাখবো কিছুই বুঝতে পারছিলাম না। তুমিও আমার কাছে ছিলে না, তোমার দাদা ভাই আমার কাছে ছিল বলে দাদা ভাইকে বক্সটা দিয়ে আমি বললাম, এটা তোমার কাছে রাখো, আমার যখন দরকার আমি তোমার থেকে চেয়ে নেবো। দাদা ভাই বুঝতে পেরেছে? তোমার দাদা ভাইকে তো জানো, দাদা ভাই বুঝতে চাইলে অনেক কিছুই বুঝতে পারে, আবার অনেক কিছু খেয়ালই করে না। কি জানি বুঝতে পেরেছে কিনা, কোনো প্রশ্ন তো করেনি। এক্ষুনি রাখতে চাও? আরে হ্যাঁ, পরে যদি আবার মিস হয়ে যায়। বুঝতে পেরেছি, চলো ওপরে চলো, নিচে তো আর নেই দাদা ভাই। চলো চলো। কি ব্যাপার, তুমি তুমি এখানে এসছো কেন? আচ্ছা, আমার নিজের ঘরে কি একটু শান্তিতে শুয়ে থাকার অধিকার নেই? দেখো, বাড়ি শুদ্ধ লোক সবাই সেজে গুজে তৈরি হয়েছে বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তুমি যদি এখন এখানে এইভাবে শুয়ে থাকো, সেটা কি খুব ভালো দেখায় বৌদি? পার্থ, সেটাই তো তুমি চেয়েছিলে। হ্যাঁ হ্যাঁ, তুমি কি আমাকে সুখী হতে দেখতে চেয়েছো? আমাকে আনন্দ করতে দেখতে চেয়েছো পার্থ? না না, চাওনি। তুমি এই কাজটা করতে না পার্থ। কি অসুবিধে ছিল বলো তো? একটা মানুষকে যখন জীবনে একটা সময় ভালোবেসেছিলে, তাকে সমাজের সমস্ত চোখ রাঙানি অস্বীকার করে একটা নতুন জীবন দিতে তুমি পারলে না? বৌদি, ভুল বলেছি? না না, বলো না, আমি কোনো মিথ্যে কথা বলেছি? থাক, ডেকো না, ডেকো না। তুমি কোনোদিনও আমাকে একটা দিনের জন্য ভালোবাসোনি পার্থ? নাকি সেদিন যা যা বলেছিলে সবটা মিথ্যে ছিল? না, সেদিন সে কথা মিথ্যে ছিল না। বৌদি, চলো আমরা যাই, পরে না হয়। বলে আমি যাচ্ছি, তুমি যাও, আমি যাচ্ছি। আচ্ছা তাহলে দাদা ভাইকে ডাকি না। তুমি ভাবছো তোমার দাদা ভাই, তোমার বৌদি ভাই আরো কি কথা বলবে যেটা শুনে আমি দুঃখ পাবো, তাই না? বলেন, তুমিও তো একটা মেয়ে,
তুমিও তো বড় হচ্ছ, তুমি এটা বুঝতে পারছো না? এই কথাগুলো শোনা আমার জন্য কতটা দরকার, আমার এটা জানা কতটা দরকার যে ওরা কতটা ইন্টিমেট ছিল, বুঝতে পারছো না? বৌদি ভাই, তুমি প্লিজ দাদা ভাইকে ভুল বোঝো না। না বলেন না, তোমার তোমার দাদা ভাইকে আমি ভুল বুঝিনি। তোমার দাদা ভাইকে সম্ভবত আমি একদম ঠিক বুঝেছি। যদি সেদিনের সমস্ত কথা সত্যি হয়ে থাকে পার্থ, তাহলে আমাকে বিয়েটা করতে পারলে না কেন?